ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আপনাদের পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বল। তো এখন আমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল। এই বলটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা থাকে। আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে বল নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে বল কাকে বলে? দেখেন আমি বলের সংজ্ঞাটা খুব সুন্দর করে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। ওকে, যা স্থির অবস্থাকে গতিশীল করে বা করার চেষ্টা করে। স্থির অবস্থাকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং বা অথবা দিলেও হবে অথবা অথবা গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। ওকে, একটু লক্ষ্য করেন, যা স্থির অবস্থাকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল অবস্থাকে স্থির করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুব সুন্দর করে বলতে পারছি, যা স্থির অবস্থাকে গতিশীল করে অথবা করার চেষ্টা করে এবং গতিশীল অবস্থাকে স্থির করে বা করার চেষ্টা করে তাকে কি বলে? বল বলে। যেমন এই আমার এই বস্তুটা একটা স্থির, আসলে মহাজাগতিক কোনো কিছু স্থির না, সবগুলোই গতিশীল, কিন্তু আমরা ধরে নিচ্ছি স্থির। একটা বস্তু সাপেক্ষে আরেকটা বস্তু স্থির। তাহলে এই যে স্থির বস্তুটাকে আমরা কোনো যা দ্বারা গতিশীল করলাম বা করার চেষ্টা করলাম, অথবা একটা গতিশীল বস্তুকে স্থির করলাম বা করার চেষ্টা করলাম, সেটাকেই বলা হয় বল। তাহলে বল কাকে বলে? যা স্থির বস্তুকে বা অবস্থাকে স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। তো বলের কথা বললেই আমাদের মাথার সামনে চলে আসে মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটনের নাম। তো এখন এই যে আমাদের স্যার আইজাক নিউটন বল সম্পর্কিত তিনটা সূত্র দিয়েছে, এই তিনটা সূত্রকে বলা হয় নিউটনস ল অফ ফোর্স। নিউটনস ল অফ ফোর্স, নিউটনের বলের সূত্র। এখন নিউটনের বলের সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। নিউটনের বলের সূত্র, বিজ্ঞানী নিউটন, স্যার আইজাক নিউটন বল সম্পর্কিত তিনটা সূত্র দিয়েছে। এই তিনটা সূত্রকে বলা হয় নিউটনের বলের সূত্র। আমরা প্রত্যেকটা সূত্র বুঝে বুঝে কমপ্লিট করব এবং এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমরা নিউটনস ল অফ ফোর্স নিয়ে আলোচনা করছি, নিউটনের বলের সূত্র। বিজ্ঞানী নিউটন বল সম্পর্কিত তিনটা সূত্র দিয়েছেন। বিজ্ঞানী নিউটন তার বিখ্যাত গ্রন্থ দ্য ফিলোসফি অফ ম্যাথমেটিকা, ন্যাচারাল প্রিন্সিপল অফ ম্যাথমেটিকা বই তিনি বলের তিনটা সূত্র দিয়েছেন। তার নাম অনুসারে এটাকে বলা হয় নিউটনস ল অফ ফোর্স, নিউটনের বলের সূত্র। তো আমরা নিউটনের ফার্স্ট সূত্র নিয়ে আলোচনা করব। নিউটনস ফার্স্ট ল অফ ফোর্স, নিউটনের বলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো নিউটনের বলের প্রথম সূত্র কি? বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্রটা একটু লিখে নিবা। লেখো, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তোমরা এটা লিখে নিবা। ওকে, তো এখন এই যে নিউটনস ফার্স্ট ল অফ ফোর্স, নিউটনের বলের প্রথম সূত্র। নিউটনের বলের প্রথম সূত্রে কি বলেছেন? বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে,
বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা নিউটনের প্রথম সূত্র। এখন এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা বিষয়ের ধারণা পাই। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা বিষয়ের ধারণা পাই। একটু লক্ষ্য করে দেখেন তো সূত্রটা কি বলছে। বাহ্যিক, বাহ্যিক মানে বাইরে থেকে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, তাহলে এখান থেকে আমরা একটা বস্তুর ধারণা পাচ্ছি, সেটা কি বল। তাহলে নিউটনের বলের প্রথম সূত্র থেকে আমরা যে বিষয়টা ধারণা পাচ্ছি তার এক নম্বর হচ্ছে বল। তাহলে নিউটনের বলের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাচ্ছি, বলের ধারণা পাচ্ছি। তাহলে নিউটনের বলের প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাচ্ছি। এবং আরেকটা কথা বলেছে, দেখেন কি বলেছেন, প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। প্রশ্নে বলেছেন যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তো আমরা কি জানি যে স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা কি বলে, জড়তা বলে। তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয়ের ধারণা পাই, সেটা কি বলতো, সেটা আমাদের জড়তা। এবার বলো, তাহলে নিউটনের বলের প্রথম সূত্র থেকে আমরা কয়টা বিষয়ের ধারণা পাই, আমরা দুইটা বিষয়ের ধারণা পাই। এক নাম্বার হচ্ছে বল আর দুই নাম্বার হচ্ছে জড়তা। তো আমরা প্রথমেই বলেছি বল কাকে বলে, যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। স্থির বস্তুকে গতিশীল করবে অথবা গতিশীল বস্তুকে স্থির করবে বা করার চেষ্টা করবে। স্থির বস্তুকে গতিশীল করবে বা করার চেষ্টা করবে এবং গতিশীল বস্তুকে স্থির করবে বা করার চেষ্টা করবে, সেটাকে আমরা বলবো বল। তো নিউটনের বলের প্রথম সূত্র থেকে আমরা বলের কনসেপ্ট পাই, বলের কনসেপ্ট পাই। এবং দুই নাম্বার হচ্ছে জড়তা। জড়তা কি, স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে বলে জড়তা এবং গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে, এটাকেই বলা হয় জড়তা। তাহলে নিউটনের বলের প্রথম সূত্র থেকে আমরা টোটাল দুইটা বিষয়ের ধারণা পাই, দুইটা বিষয়ের ধারণা পাই, বল এবং জড়তা। এবার আমরা বল এবং জড়তা নিয়ে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসো আমরা ক্লিন করে নিই বোর্ডটা। আচ্ছা একটু লক্ষ্য করে দেখো, এখন বলটা কি, আমরা বলেছি যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করার চেষ্টা করে, তাকেই আমরা কি বলি, বল বলি। এই বল, মৌলিক বল চারটি। মৌলিক বল কয়টি, চারটি। ওকে, মৌলিক বল হচ্ছে চারটি। এক এক নম্বর হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি মহাকর্ষ বল। এক নম্বর কি বলি, মহাকর্ষ বল বা অভিকর্ষ বলতে পারি। এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, দুই নম্বর হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় বল, তাড়িৎ চৌম্বকীয় বল। ওকে, তিন নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এবং চার নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, তাহলে এবার বলো মৌলিক বল কয়টি, মৌলিক বল হচ্ছে চারটি, মৌলিক বল হচ্ছে চারটি। মূলত আমাদের পরীক্ষার খাতায় দেখো এই তিনটা দিয়ে কোশ্চেন আসবে না, আমাদের মূলত পরীক্ষার খাতায় প্রশ্ন আসবে এই যে মহাকর্ষ বল নিয়ে। মহাকর্ষ বল নিয়ে ডিটেইলস আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। এবং মজার একটা বিষয়, যখন আমরা 10 অধ্যায়ে যাব, 10 অধ্যায়ে কিন্তু এই মহাকর্ষ সূত্রই আমরা কুলম্বের সূত্র হিসেবে শিখব, সেটা আমাদের পরের বিষয়। তো আমাদের এই মহাকর্ষ বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, মহাকর্ষ নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তো আগে আমি একটু জাস্ট বেসিক একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে মহাকর্ষ বল কাকে বলে। দেখো, মহাবিশ্বের সবাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, ছেলে মেয়েদের আকর্ষণ করে, মেয়েরা ছেলেদের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ, যে কোনো কিছু হোক না কেন, মহাজাগতিক সবকিছুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণটাকেই বলা হয় মহাকর্ষ, এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ। তাহলে মহাকর্ষ কাকে বলে আমরা এভাবে বলতে পারি না যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলে মহাকর্ষ। যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ, যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। ক্লিয়ার? ওকে, আমরা এই বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করব, এই জন্য আমরা স্কিপ চলে যাচ্ছি। এখন তাড়িৎ চৌম্বকীয় বল বা তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎ লিখলেও হতো, তাড়িৎ লিখলেও। তাড়িৎ চৌম্বকীয় বলটা কি? দেখো, তোমরা নিশ্চয়ই শুনেছো যে বিদ্যুৎকে কাজে লাগায় চৌম্বক তৈরি করা হয় এবং চৌম্বককে কাজে লাগায় বিদ্যুৎ চৌম্বক তৈরি করা হয়। তাহলে যেমন আমরা উদাহরণ দেখো, যেমন এই যে টারবাইন, টারবাইন ঘোরানোর মাধ্যমে আমরা কি করি, বিদ্যুৎ উৎপন্ন করি। তো টারবাইনটা কি, বাতাসের মাধ্যমে টারবাইন ঘোরে, আর ওর মধ্যে কি আছে, ওর মধ্যে হচ্ছে কি আমরা জানি যে কুণ্ডলী পেঁচানো আছে, অনেক কুণ্ডলী, কুণ্ডলী, তাই না? ওই কুণ্ডলীর মানে অর্থাৎ চৌম্বক আছে।
ওই কুণ্ডলী আমাদের টারবাইন যখন ঘুরছে চুম্বক, ওই চুম্বক দিয়েই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। অথবা ধরো এই যে জলবিদ্যুৎ কেন্দ্রের কথা, ওখানে জল পড়তেছে এবং ওখানে মোটর ঘুরতেছে, ফলে ওখান থেকে কি হচ্ছে, এই চুম্বকটা কাজে লাগায় আমরা তড়িৎ উৎপন্ন করছি। আবার এই তড়িৎ দিয়েই কিন্তু কিভাবে দেখো, তড়িৎ দিয়ে ফ্যান পাখা টাকা চালাচ্ছে, তড়িৎ দিয়ে চুম্বক উৎপন্ন করছি। এই বলটাকে বলা হয় তাড়িৎ চুম্বকীয় বল। এটাও এক ধরনের মৌলিক বল। আরেকটা মৌলিক বল আছে দুর্বল নিউক্লিয় বল। এখন দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে আমাদের যে বলের রেঞ্জ হচ্ছে 10⁻18 মিটার, সেটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। এতর মধ্যে যেটা ক্রিয়া করে সেটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। আর যেটা হচ্ছে 10⁻15 মিটার, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। যেহেতু আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা নাই, আমরা এই জন্য এই বিষয়টাকে স্কিপ করে আমরা সরাসরি মহাকর্ষ বলে চলে যাব। একটু ঠান্ডা মাথায় দেখো, আমরা কিন্তু ছিলাম কোথায়, ফার্স্ট ল অফ নিউটন, নিউটনস ফার্স্ট ল অফ ফোর্স, নিউটনের বলের প্রথম সূত্রতে ছিলাম। সেখান থেকে আমরা দুটি বিষয় ধারণা পেয়েছি, বল এবং জড়তা। এবং বলটাকে আমরা মৌলিক বল 4টি হিসেবে ভাগ করেছি, মৌলিক বল 4টি হিসেবে ভাগ করেছি। এই 4টি মৌলিক বলের মধ্য থেকে আমরা এই তিনটা নিয়ে আমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে না, মহাকর্ষ বল নিয়ে আসবে। তো আমরা মহাকর্ষ বলে যাচ্ছি, ক্লিয়ার না? পরবর্তীতে আমরা আরো আলোচনা করব ইনশাআল্লাহ। এখন মহাকর্ষ বলটা কি? আচ্ছা, এই যে মহাকর্ষ বল নিয়ে কথা বলতে গেলে নিউটন আরেকটা সূত্র চলে আসে, সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ল অফ ফোর্স, অথবা গ্র্যাভিটেশনাল ল অফ নিউটন। আচ্ছা, নিউটনের গ্র্যাভিটির সূত্র। দেখো, মহাকর্ষ বল সম্পর্কে জানতে হলে নিউটনের গ্র্যাভিটির সূত্র যদি আমরা জানি, তাহলে নিউটনের গ্র্যাভিটির সূত্র জানলে মোটামুটি আমরা নিউটনের এই সূত্রটা সম্পর্কে ডিটেইলস আলোচনা পেয়ে যাব। গ্র্যাভিটেশনাল ল অফ ফোর্স, গ্র্যাভিটেশনাল ল অফ ফোর্স নিউটনের মহাকর্ষ সূত্র। এখন নিউটন কি বলেছেন নিশ্চয়ই তোমরা শুনেছো, যে নিউটন একদিন বইয়ের সাথে রাগারাগি করে আপেল গাছে যে এক আপেল তলায় যে বসে বই পড়তেছিলেন, সেই সময় একটা আপেল তার মাথার উপরে পড়ে এবং সে আপেল কামড় দেওয়ার পরে তার মাথায় চিন্তা আসে যে এই আপেলটা নিচে কেন পড়লো, উপরে কেন গেল না। সেখান থেকে কিন্তু তিনি আবিষ্কার করে ফেলেন নিউটনের মহাকর্ষ সূত্র। এই মহাকর্ষ সূত্রটা দেখো, আমরা কিন্তু ছিলাম বলেন নিউটনের প্রথম সূত্র, সেখান থেকে চলে আসছি নিউটনের দ্বিতীয় মানে মহাকর্ষ সূত্রে, ঠিক আছে? তো দেখুন, তখন যখন মাথার উপর আপেলটা পড়লো, চিন্তা করলো আপেলটা কেন নিচে পড়লো, উপরে কেন গেল না। সেখান থেকে সে আবিষ্কার করলে ফেললো কি, নিউটনের মহাকর্ষ সূত্র। দেখো নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, নিউটনের মহাকর্ষ সূত্রটা এরকম। মহাকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র, এই নিউটনের মহাকর্ষ সূত্রটা এমন যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো, আমরা নিউটনের মহাকর্ষ সূত্রতে চলে এসেছি। এখন আমি আবারও বলছি, আমরা কোথায় ছিলাম, মহাকর্ষ বলে। এখন মহাকর্ষ কাকে বলে, আমরা পূর্বেই বলেছি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ওকে, আমি আবারও বলছি, মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ। যেমন উদাহরণ ধরি, ধরো এই যে সিয়াম, সিয়ামের নানীকে আকর্ষণ করে। আচ্ছা, এই যে সিয়াম এবং সিয়ামের নানীর প্রতি যে আকর্ষণ, এটার নামই হচ্ছে মহাকর্ষণ। আবার ধরলাম যে এই এ বি কে আকর্ষণ করে, এই বি এর মধ্যে যে আকর্ষণ, এটাই হচ্ছে মহাকর্ষণ। আচ্ছা, আবার ধরলাম বই খাতার দিকে আকর্ষণ করে, বই খাতা,
এই যে বই এবং খাতার মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে মহাকর্ষ। আবার ধরো টেবিল, চেয়ার, চেয়ার, এই যে চেয়ার ধরো মাটিকে আকর্ষণ করে, মাটি, এটাকে বলবো মহাকর্ষ। ক্লিয়ার? এবার একটু ঠান্ডা মাথায় দেখো, এই মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হলেই সেটা হচ্ছে মহাকর্ষ। তবে মহাকর্ষের একটা যদি পৃথিবী হয় তবে তখন তাকে আমরা মহাকর্ষ না বলে অভিকর্ষ বলবো। যেমন পৃথিবী এবং চাঁদ, দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ, তো আমরা কি জানি দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ হলেই সেটা মহাকর্ষ। তাহলে পৃথিবী এবং চাঁদ, তাহলে একটা বস্তু পৃথিবী আছে, তখন সেটাকে আমরা মহাকর্ষ না বলে অভিকর্ষ বলতে পারি। হ্যাঁ, এটাকে মহাকর্ষ বললেও হবে, তবে আমরা অভিকর্ষ বলবো। আমি আবার বলছি, দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলে মহাকর্ষ, দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলে মহাকর্ষ। একটা যদি পৃথিবী হয় তবে তাকে মহাকর্ষ না বলে আমরা বলবো অভিকর্ষ। যেমন মানুষ এবং পৃথিবী বা মাটি, যে মানুষ এবং মাটির মধ্যে বা পৃথিবীর মধ্যে, মানুষ এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা আমরা মহাকর্ষ বলতে পারি, অভিকর্ষ বলতে পারি, তবে আমরা মহাকর্ষ না বলে বলবো কি অভিকর্ষ। তাহলে মানুষ এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ, এটার নাম কি অভিকর্ষ। বই এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ, এটার নাম কি অভিকর্ষ। এই যে আমার ওয়াল এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ, এটার নাম কি অভিকর্ষ। আমি ওয়ালের মধ্যে আকর্ষণ, আমি এবং ওয়ালের মধ্যে আকর্ষণ, এটার নাম কি মহাকর্ষ। সো সিম্পল কথা যে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলে মহাকর্ষ, আর একটা বস্তু পৃথিবী হলে তার নাম অভিকর্ষ। তা আমি আশা করি যে মহাকর্ষ অভিকর্ষ নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। এবার আমরা মূলত গাণিতিক ফর্মে চলে যাব। আর গাণিতিক ফর্ম শিখতে হলে আমাদের মহাকর্ষ সূত্র বা অভিকর্ষ সূত্র, তুমি যেটাই বলো, নিউটন গ্র্যাভিটেশনাল ল অফ নিউটন, এটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে? এখন নিউটনের মহাকর্ষ সূত্রটা কি? মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা নিচে লিখলেও হয়, না লিখলেও হবে, সমস্যা নেই। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা, আমি আবার বলছি, মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আসো আমরা এই গাণিতিক ফর্মটা দেখে আসি। তুমি ধরো যে এই একটা বস্তু, এই বস্তুটার ভর তুমি ধরলা m1 ভরের একটা বস্তু, আর এই একটা বস্তু, তুমি এই বস্তুটাকে ভর দিলা m2 ভরের একটা বস্তু। তো তোমরা কি জেনেছো? এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করবে, এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করবে। তো আমরা এই আকর্ষণটাকে কি দ্বারা প্রকাশ করি? আকর্ষণ, ফোর্সের F দ্বারা আকর্ষণকে প্রকাশ করি। আকর্ষণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? F দ্বারা প্রকাশ করি। তাহলে এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করছে, এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? F। এখন প্রশ্নে কি বলেছে? এই আকর্ষণ বলের মান, তাহলে আকর্ষণ বল কি দ্বারা প্রকাশ করেছি? F। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই বস্তুটার ভর কত? এই বস্তুটার আমরা ভর দেখছি m1। এই বস্তুটার ভর কত? এই বস্তুটার ভর দেখছি m2। ভরের গুণফলের মাঝে কিছু না, মানে কিছু গুণ আছে, তাহলে ভরের গুণফলের সমানুপাতিক। এই চিহ্নটার নাম কি বলা হয়? অ্যাসবেরিয়াস বা সমানুপাতিক। এবং দূরত্ব, ধরো এই দুইটি বস্তু d মিটার দূরে অবস্থিত, এই দুটি বস্তু এর মধ্যবর্তী দূরত্ব d। মধ্যবর্তী দূরত্ব কত? d। দূরত্বের বর্গ, তাহলে d কত? এখানে দূরত্ব কত? d, তাহলে এর বর্গ কত? তাহলে এর বর্গ কত? d স্কয়ার। আর ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে কি? নিচেরটা উপরে, উপরেরটা নিচে। আরে পাগলি, বলো তো নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে এই উপরে যাবে 1 উপরে আর d নিচে, অর্থাৎ মাথাটাকে উপরে দিবা, পাটাকে উপরে দিবা, মাথাটাকে নিচে দিবা, এর নাম ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ, তাহলে দূরত্বের বর্গ মানে কি? d স্কয়ার। আর ব্যস্তানুপাতিক মানে কি? 1/d স্কয়ার। তাহলে দেখো এটাই হচ্ছে নিউটনের গাণিতিক ফর্ম। আসলে আমরা এটা ক্যালকুলেশন করব, তারপর আরেকবার বসে আসি। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ধরলাম এটা m1 ভরের একটা বস্তু এবং m2 ভরের একটা বস্তু, তাহলে এরা পরস্পর কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণটা হবে এর ভরের গুণফল এর সমানুপাতিক এবং এর দূরত্ব কতটি? এর বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা জানি এই যে বা f এর জন্য f, এটার নাম সমানুপাতিক বা অ্যাসপেরিয়াস। এটাকে ক্যালকুলেশন করা যায় না, এটাকে ক্যালকুলেশন করার জন্য একটা সমান নিতে হয়, এটাকে ক্যালকুলেশন করার জন্য একটা সমান নিতে হয়। সমান নিলে তখন একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়, আর আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক হিসেবে g নিই। সমানুপাতিক ধ্রুবক হিসেবে কি নিই? g নিই। আর এখানে কি ছিল আমাদের? m1 m2, এই 1 এর সাথে গুণ করলে এটাই থাকে, নিচে কি ছিল? d স্কয়ার। এটাই হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। এটাই কি? নিউটনের মহাকর্ষ সূত্র। এখন প্রশ্ন চলে আসে, ভাইয়া তাহলে অভিকর্ষ সূত্র কি? সো সিম্পল, এর মধ্যে থেকে তুমি একটা পৃথিবী নাও, এটা তো দুইটা বস্তু ধরেছি, এখন এটাই অভিকর্ষ সূত্র হয়ে যাবে যখন একটা পৃথিবী নিব। ধরো আমাদের একটা এম একটা পৃথিবী আর এই একটা বস্তু,
তখন সেটা হয়ে গেল কি বলতো, সেটা হয়ে গেছে অভিকর্ষ সূত্র। সেটা কি হয়ে যাচ্ছে, অভিকর্ষ সূত্র। আশা করি মহাকর্ষ সূত্র এবং অভিকর্ষ সূত্র নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে একটু লক্ষ্য করে দেখো তো আমরা কোথায় ছিলাম, আমরা নিউটনের প্রথম সূত্র ছিলাম। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলেছিলাম মৌলিক বল চারটি, মহাকর্ষ বল, তার চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এখান থেকে মহাকর্ষ সূত্রে চলে আসছিলাম, মহাকর্ষ সূত্রের আমরা গাণিতিক রূপ দেখাইলাম। এরপরে আমরা চলে আসবো আবার সেই নিউটনের প্রথম সূত্রে। আসো আমরা নিউটনের প্রথম সূত্রে চলে যাই ইনশাআল্লাহ। আচ্ছা এখানে একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এখান থেকে কি বললাম, বল শিখেছি। কি শিখেছি বলো, বল। বল নিয়ে ডিটেইল আলোচনা। আর হ্যাঁ, গাণিতিক ফর্মগুলো অবশ্যই আমি করব, এবং একটা সৃজনশীল যে যারা 2 থেকে 300 সৃজনশীল কমপ্লিট করা যায়, অথবা একই জাতীয় কোশ্চেন গুলো দেখা যাচ্ছে 20টা 30 বার 40 বার এসেছে, সেই কোশ্চেন গুলো অবশ্যই আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ, সাথে থাকেন। ওকে, তো আমরা দেখেন বল নিয়ে কিন্তু আলোচনা করেছি। এখন হচ্ছে জড়তা। ভাই জড়তা তুমি পারো, তুমি তো বলেছো যে ওই যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না করলে, নিউটনের প্রথম সূত্র কি ছিল, বাহ্যিক কোনো বল প্রযুক্ত করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এই যে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা, এটার নামই কি, জড়তা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, জড়তা কয় প্রকার, 2 প্রকার। देयर আর 2 কাইন্ডস অফ ইনশিয়াটি। জড়তা, জড়তা 2 প্রকার, একটা স্থির জড়তা, একটা কি বলো, স্থির জড়তা, আর একটা কি বলতো, আর একটা গতি জড়তা, একটা গতির জড়তা। এখন স্থির জড়তা কি, স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থির জড়তা। স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থির জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতির জড়তা। আমি আবার বলছি, স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থির জড়তা, আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতির জড়তা। বলো এই জড়তা নিয়ে কোনো আলোচনা করো, যেমন জড়তার হাজার উদাহরণ আছে। যেমন একটু লক্ষ্য করে দেখো, আমরা যখন বাসে যাচ্ছি, বাস হঠাৎ করে চলা শুরু করলো, তখন আমরা কি করি, পিছনের দিকে হেলে পড়ি। কেন, কারণ আমার নিতম্ব অর্থাৎ পিছনের সাইড বাসের সাথে স্থির আছে, হঠাৎ করে বাস গতিশীল হয়ে গেছে, আমার নিচের সাইড গতিশীল হয়ে গেছে, কিন্তু মাথা তখনও কি স্থির, ফলে আমরা পিছনের দিকে হেলে পড়ছি। আবার যদি বলি, ধরো চলন্ত বাস হঠাৎ ব্রেক করলো, আমরা কি করি, সামনের দিকে হুঁচকিয়ে পড়ি। কেন, কারণ আমাদের শরীর গতিশীল, হঠাৎ করে আমাদের নিতম্ব বা নিচের সাইড ব্রেক কষার কারণে কি হয়েছে, স্থির হয়ে গেছে, কিন্তু মাথা তখনও গতিশীল, পরে আমরা সামনের দিকে হেলে ফেলি। এটাই মূলত আমাদের জড়তার উদাহরণ। তো আমরা মোটামুটি নিউটনের প্রথম সূত্র নিয়ে মোটামুটি আলোচনা করেছি। আমাদের মূলত সমস্যা গাণিতিক ফর্মে আসবো। তো আমরা এবার নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করি। তাহলে আমরা আলোচনা করব সেকেন্ড ল অফ নিউটনস সেকেন্ড ল অফ ফোর্স। ওকে, নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো নিউটনের দ্বিতীয় সূত্রকে লিখে নিতে হবে। হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তন হার। একটু লিখে নিবা, কোন বস্তু তুমি লিখতেও পারো নাও পারো। আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব, কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল, এটা লিখলেও হয় না লিখলেও হয়, যে দিকে ক্রিয়া করে ভর বেগের পরিবর্তন সে দিকে ঘটে। ওকে, আসো আমরা গাণিতিক ফর্মটা এটা জেনে আসি একটু ঠান্ডা মাথায়। নিউটন সেকেন্ড ল অফ ফোর্স, অথবা সেকেন্ড ল অফ নিউটন লিখলেও হবে, নিউটন সেকেন্ড ল অফ ফোর্স। আচ্ছা, বলছে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভর বেগের পরিবর্তন সেই দিকে ঘটে। এখন প্রশ্ন হচ্ছে ভর বেগ কি। এই যে ভর বেগ কথাটার কথা চলে আসলেই তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, কিসের ধারণা পাই, সেকেন্ড ল থেকে। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কিসের ধারণা পাই, ভর বেগের ধারণা পাই, ভর
বেগ। এখন প্রশ্ন, তাহলে ভরবেগ তোমরা তো দেখতেই পাচ্ছ, সংজ্ঞা থেকেই দেখতে পাচ্ছ কি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে আমরা খুব সুন্দর করে এখানে লিখতে পারি যে ভর এবং বেগের গুণফল কি, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করে দেখো ভরবেগ কাকে বলে। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তো আমাদের নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রে কি বলছে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন আমাদের এখানে জানতে হবে ভর বেগের পরিবর্তন কি। একটা তুমি একটু বোঝো, ভর বেগের পরিবর্তন বোঝানোর জন্য আমরা খুব সুন্দর করে এখানে একটু কিছু লিখে দিব, একটু ঠান্ডা মাথায় দেখো। ধরো এই একটা বস্তু, এর ভর হচ্ছে m, এটা u আদিবেগ নিয়ে চলছে, তাহলে বলো তো এর ভর বেগ কত হবে, mu। এখন একটু ঠান্ডা মাথায় এখানে দেখতে হবে, তাহলে এখানে আমরা t সময় ধরে এর উপরে বল প্রয়োগ করলাম, t সময় ধরে এর উপরে f বল প্রয়োগ করলাম, এবং সেটা এই m ভরের বস্তুটা v শেষ বেগ প্রাপ্ত হলো, v শেষ বেগ প্রাপ্ত হলো। এবার বলো তাহলে এর আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আদিবেগ, এর আদি ভর বেগ। তাহলে বলো তো এর আদি ভর বেগ কত, এম ইউ। আচ্ছা, তোমরা এখান থেকে এটা লিখতে পারো। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে আরেকবার বলে আমি এখানে সুন্দর করে এটা প্রতিপাদন করে দিই। দেখো প্রশ্নে কি বলছে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেটুকু ঘটে। তোমরা এটা লিখে নাও, লিখে নেওয়ার পরে আসো আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারবার পরীক্ষাতে আসে, সেটা তোমাদের একটু সমাধান করে দিই। সেটা কি একটু ঠান্ডা মাথায় দেখো। সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এমন, একটু লিখে নিবা, এটাও লিখে নিবা। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করো যে F is equal to m। লেখা থাকলে লেখার দরকার নাই, আর যদি লেখা না থাকে তাহলে লিখতে হবে। ওকে, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করো যে F is equal to m। তো আমরা এটা কিভাবে প্রমাণ করব, প্রমাণ করার জন্য আমরা সুন্দর করে আমরা লিখে নিলাম এটা m ভরের একটা বস্তু, মানে যেগুলো আমরা প্রথমে এখানে লিখেছিলাম, এগুলোকে আমরা এখানে মুছে দেই। ধরলাম এটা m ভরের একটা বস্তু, তাহলে এর ভর কত m, এবং ইউ আদিবেগ নিয়ে চলছে, t সময় ধরে এর উপরে f বল প্রয়োগ করায় এই m ভরের বস্তুটি v শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে ধরি m ভরের বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছে, তারপরে টি সময় ধরে এর বল প্রয়োগ করায় ভি শেষ ব্রেক প্রাপ্ত হয়। ওকে, তাহলে ধরলাম এটা m ভরের একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছে, তো আমরা টি সময় ধরে বল প্রয়োগ করলে সেটা ভি বেগ প্রাপ্ত হয়। খুব ভালো কথা। তাহলে এখান থেকে দেখো তো আদি ভরবেগ কত, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব আদি ভরবেগ। আচ্ছা, ভরবেগ মানে কি, আদি ভরবেগ, ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল, তাহলে আদি ভরবেগ। তাহলে এখান থেকে দেখো তো এর ভর কত m, এর বেগ কত ইউ, তাহলে আদি ভরবেগ কত mu। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে শেষ ভরবেগ, শেষ ভরবেগ, তাহলে এর শেষ ভরবেগ কত হবে mv। তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে পরিবর্তন কি, পরের থেকে আগে বিয়োগ করে না আগের থেকে পরে বিয়োগ করে। দেখো তুমি এক সময় ক্লাস 1 এ পড়তে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 এভাবে উঠছো, তাহলে তোমার এই যে কত ক্লাস পরিবর্তন কিভাবে বের করো, এই যে দশম ক্লাসে পড়ো এখন মাইনাস একম ক্লাস, তাহলে কত হলো বলো 9 ক্লাসের পরিবর্তন। তাহলে কি করো, শেষের থেকে আগেরটা বিয়োগ করো। তাহলে আদি ভরবেগ থেকে শেষ ভরবেগ থেকে কি করব, আমরা আদি ভরবেগ বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি না যে ভর বেগের পরিবর্তন। আচ্ছা, এই ভর বেগের পরিবর্তন আমরা কিভাবে লিখবো, mv মাইনাস mu।
আচ্ছা একটু ঠান্ডা মাথায় দেখো, এই যে ভরবেগের পরিবর্তনটা হয়েছে এটা কত সময়ে হয়েছে? টি সময়ে হয়েছে। তাহলে আমরা লিখতে পারি না অতএব টি সময়ে ভরবেগের পরিবর্তন, টি সময়ে ভরবেগের পরিবর্তন mv মাইনাস m। তাহলে এবার তুমি বলো তো অতএব একক সময়ে কম পরিবর্তন হবে না বেশি? কম। তো কম হলে কি হবে? ভাগ mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। এখন একটু ঠান্ডা মাথায় দেখো, এখান থেকে যদি আমরা m টাকে কমন নিতাম তাহলে এখানে কি হতো? v মাইনাস ইউ বাই টি। আর তোমরা নিশ্চয়ই জানো এই v মানে কি বেগ, ইউ মানে কি বেগ, তাহলে এটা কি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। আমরা জানি v মাইনাস ইউ মানে কি বেগের পরিবর্তন। এখন এই বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে বেগের পরিবর্তনের হার, সময় দ্বারা ভাগ করা মানে কি হার, তাহলে এই যে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে এইটার পরিবর্তে কি লিখতে পারি? ত্বরণ। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা আমি আবার বলছি, আমরা কি করলাম, এটার একটি সময় বেগের পরিবর্তন পেলাম, ভরবেগের পরিবর্তন, তাহলে একক সময় কম হবে। তাহলে এই দুইটার মধ্যে কমন কি আছে? m। তো m কমন নিলে এখানে কি থাকে? v মাইনাস ইউ বাই টি, v মাইনাস ইউ বাই টি। খুব সুন্দর করে আমরা সেটা কমন নিয়ে ফেলছি, খুব ভালো কথা। এখন তুমি দেখো তো এই v মাইনাস ইউ মানে কি বেগের পরিবর্তন। আর যখন তুমি বেগের পরিবর্তনকে কোনো কিছুর পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে হার চলে আসে, কি চলে আসে? হার। তাহলে এটা কি বেগের পরিবর্তনের হার। আমরা সংজ্ঞায় কি শিখেছি? যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলি। তাহলে বেগের পরিবর্তনের হার কি হবে? ত্বরণ। তাহলে এখান থেকে v মাইনাস ইউ বাই টি সমান তুমি কি লিখতে পারো? ত্বরণ লিখতে পারো। তাহলে ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অ্যাক্সেলারেশনের a, অ্যাক্সেলারেশনের a। তাহলে বেগের পরিবর্তনকে আমরা m এ করতে পারি। তাহলে এখান থেকে দেখো, তাহলে একক সময় বেগের পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তনের হার মানে কি? m। বেগের পরিবর্তন হার মানে কি? m। এখন নিউটনের দ্বিতীয় সূত্রে তুমি কি পড়েছিলা? বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র মতে তুমি এখান থেকে লিখতে পারো না যে অতএব নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই। আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই m এটা কি? বেগের পরিবর্তনের হার। আর প্রযুক্ত বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? f দ্বারা প্রকাশ করি। এই বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক লিখতে পারি। এখন যদি আপনি এটাকে এভাবে না লিখেন, এভাবে লেখেন যে f as various m, তাও হবে। আমাদের টিচাররা এভাবেই শিখিয়েছিলেন, কোনো অসুবিধা নাই। ওকে, এবার একটু ঠান্ডা মাথায় দেখো তো, তাহলে আমরা এখানে বা এই m এর জন্য a, m এর জন্য m, এর জন্য a রাখলাম। এটার নাম অ্যাসভেরিয়াস বা সমানুপাতিক চিহ্ন। এটা তো ক্যালকুলেশন করা যায় না, ক্যালকুলেশন করলে কি লাগে? সমান লাগে। তাহলে আমরা এই যে অ্যাসভেরিয়াস এর পরিবর্তে সমান নিতে পারি। এখন যখনই অ্যাসভেরিয়াস এর পরিবর্তে সমান নিব তখন একটা কি চলে আসে? সমানুপাতিক ধ্রুবক চলে আসে। তো সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা এখানে কি নিই? কে নিই। কি নিই বলো? কে নিই। এখন এই যে সমানুপাতিক ধ্রুবক হিসেবে কে নিলাম, এই কে এর একটা সংজ্ঞা তো লাগবে। কে এটা আসলে কি? কে এটা আসলে কি? কে এটা মূলত হলো, একটু ঠান্ডা মাথায় দেখো, যে 1 কেজি ভরের, 1 কেজি ভরের কোন বস্তুর উপর 1 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে 1 নিউটন বল প্রয়োগ করলে তাকে কে বলে। ক্লিয়ার? অর্থাৎ কোন 1 কেজি ভরের কোন বস্তুর উপরে যদি তুমি 1 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করো, সৃষ্টি করতে যদি 1 নিউটন বল প্রয়োগ করো, এত ত্বরণ সৃষ্টি করতে, 1 ত্বরণ সৃষ্টি করতে 1 নিউটন বল প্রয়োগ করো, তবে সেটা কি হবে? কি। তাহলে এবার তুমি সবগুলো মান বসাও তো। m এর মান, তাহলে এখান থেকে তুমি যদি m এর মান, অতএব m এর মান তুমি কত বসালে? 1 ইনটু এর মান কত? 1 সমান k ইনটু এখান থেকে f এর মান বসালে 1। তাহলে k এর মান তুমি এখান থেকে তুমি কি পাচ্ছ বলো তো? k এর মান তুমি পাচ্ছ এখান থেকে, k এর মান পাচ্ছ 1। k এর মান কত পাচ্ছ? 1। ওকে, এখন k এর মান যদি 1 বসাও তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখানে k এর মান 1 বসালে কি তুমি কি পাচ্ছ? f is equal to m, f is equal to m। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। বলেন বুঝতে অসুবিধা আছে? তাহলে আমরা কি প্রমাণ করলাম? নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রমাণ করলাম f is equal to m। এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, ছবি উঠাই নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কাজে লাগবে। আচ্ছা
তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা মোটামুটি শেষ করলাম। এবার আমরা গাণিতিক ফর্মগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা শুধুমাত্র থিওরিক্যাল ক্লাসগুলো নিয়ে আলোচনা করতেছি। পরবর্তী ক্লাসে অনেক কিছু টপিকস এর মধ্যে বাকি আছে, ছোট ছোট টপিকগুলো আমরা আলোচনা করব। এবার নিউটনের তৃতীয় সূত্রতে চলে আসবো। নিউটনের তৃতীয় সূত্রটা খুবই মজার একটা সূত্র। নিউটনের তৃতীয় সূত্র, থার্ড ল অফ নিউটন। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে এমন যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ তুমি একটা বস্তুর উপরে যতটুকু বল তৈরি দিবা, ঠিক ততটুকু বল সেও তোমাকে ঘুরা দিবে। অর্থাৎ তুমি যাকে চড় মারবা সে তোমাকে থাপ্পড় মারবে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো আমাদের টিচার মজায় মজায় এই অধ্যায় থেকে একটা টপিকস বলতেন, মানে একটা গানের শুনাইতেন। এরকম যদি বল যদি না দাও হবে না বেগের পরিবর্তন, হর বেগের পরিবর্তনের হার, মানে একটা সুন্দর গান বলতেন। আমি গানটা হয়তো আর সেভাবে বলতে পারবো না। যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রতিটি ক্রিয়ার একটি। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো করব তখন আরো ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।